আজকের গল্প ইশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 4। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে, শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাকই হতাম। ছোট্ট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম, আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরী সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটার দিকে সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতেই পারত না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসত। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও কখনো সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স মাত্র 7। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। তোটুকু শব্দ ওর মুখ থেকে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি ঝরছে চোখ থেকে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপচাপ করে রইল? কি ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় নেই কাছে। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা 2 বোন ও আমার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস, তা আমি বেশ ভালোই বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পরী। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছে করবে, ইস, তোর জীবনে যদি কেউ এরকম আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না, সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে পড়তাম, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন অনেক রাত, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এ বিষয়ে বরাবরই পরী সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠি চালানোয় খুব পারদর্শী পরী। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। তাই পরী লাঠি হাতেই বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে।
পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণের পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর, শরীর আরো গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেছে। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরী চোরকে ধরে ফেলে, আর আজকেই চোরের বিচার হবে। এই গুঞ্জনে কেউই আর ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের। মিষ্টি আর রুমিরও একই অবস্থা। বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে। তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতেই মুখোমুখি হলো আবিরজানের। তিনি বললেন, কই যাও তোমরা বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাজখাই গলায় বললেন, বেড়াগো সামনে যাও তো, মাথায় কাপড় কই? মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। তিনজনে কোনো রকমে মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে। এক পাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যেই আফতাব উদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন। চোরকে টেনে আনলো দুজন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখাতেই সবাই অবাক হয়ে গেছে। আরে, এ তো উত্তরপাড়ার কানাই। ওর এত বড় সাহস হলো কিভাবে? আফতাব উদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞাসা করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাত ভর বৃষ্টিতে ভেজায় এখনো জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বেরই হচ্ছে না। এরই মধ্যে আখির বলে উঠল, যাই হোক, চুরি যখন করেছে শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে, তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে এলো। ওর পিছু পিছু মিষ্টি আর রুমিও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। ওরা রেডিই হচ্ছিল। পালক গিয়েই প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে? বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবারও ফিতে বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হইনি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, তোরটা কে ধরেছে জানিস? পরি ধরেছে। পরির নামটা শুনে চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরি ধরেছে? সর সর সর, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তাড়াতাড়ি। নাইম উঠে সোজা হয়ে বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো। পরি এখনো ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে। তাই তো ভোরের স্নিগ্ধ রশ্মি অখিপল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি। কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে এসেছে পরির ঘরে। ডেকে তুলল পরিকে। প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি। জুম্মান বলছে, পরি আপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফেলাইবে। চুরির সাজা নাকি এইটাই ভালো। পরির ঘুম পুরোপুরি ছুটে গেছে। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরকাটা গায়ে জড়িয়ে নিল, নিকাবটাও আটকে দিল। চোখ দুটিও খোলা রাখলো না। পাতলা কাপড় দিয়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটি। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘর পেরুতে যাবে, তখনই বাদশাধে মালা মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বাই। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতাছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরির কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা, আপনারে কথা দিছি আমার এই মুখ কোনো পুরুষরা দেখাইমু না, তার লাইগাই বোরখা পড়ছি, অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দিবে না কিছুতেই। জোড়াজুড়ির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরিরে যাইতে দেন আপা, কিচ্ছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরি কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে, তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরি এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখের সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে, ঘরে যাও। পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, এখানে অন্যায় হইতাছে আব্বা, আর যেইখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি, তা আপনি জানেন। আফতাব উত্তর দিলেন না, তবে আখির বলল, কি অন্যায় পরি? তুই জানোস না যে কানাই চুরি করছে? এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হইছে তো আপনাগো কারণেই, একবার ভাইব্বা দেখেন। বন্যায় সব ভাইসা গেছে কাকার, অহন পোলাপান লইয়া কেমনে থাকবো কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না। পরির কথায় চুপ করে রইল আফতাব সহ সকল মুরব্বীরা। কথাটা পরি ঠিকই বলেছে, এই বন্যায় তো কারোরই কাজ নেই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরি আবারও বলতে লাগলো, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না, ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তার একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপানগো কি খাওয়াইব? হ্যাঁ তো মরবই, সাথে তার বউ পোলাপানও মরব। কাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে, অহন তার হাত কাইটটা আপনারা অন্যায় কইরেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাগো একদিন কাজে লাগবো। কথাগুলো শেষ করেই পরি পা বাড়ায় অন্দরমহলে। তবে এত সময় বলা কথাগুলো শুনে সভার সবাই চুপ হয়ে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, তিনি বলে উঠলেন, পরি তো হক কথাই কইছে, কানাইয়ের বউ পোলাপাইন গো কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব, কানাইরে কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। কথা তো সব পরি বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায় সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে আছে, তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাতটা কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শোনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো। মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটিও খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার স্বরটা সত্যিই খুব সুন্দর, এখনো কানে বাজতাছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের।
শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, উহু, এখন মেয়েটাকে দেখার ইচ্ছে আরো গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারদের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষ উপস্থিত, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকো এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল। লোকটা সবিনয় হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি, ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হেসে জবাব দিল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসল, অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, তেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন।